যে কড়া নজরদারির মধ্য দিয়ে পরীক্ষা হতে হবে, সেইভাবেই কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। আরজিকর আন্দোলনকারীদের দাবি মেনেই পদক্ষেপ, আন্দোলনকারী ডাক্তারদের দাবি মেনেই পরীক্ষায় নজরদারি। নতুন গাইডলাইন মেনে কড়া নজরদারি। আজ থেকেই রাজ্যে এমডিএমএস পরীক্ষা শুরু হচ্ছে এবং এবারই প্রথমবার সিসি ক্যামেরার নজরদারিতে পরীক্ষা। বেশ কিছু নিয়মের মধ্য দিয়ে প্রথমবার এবার এমডিএমএস পরীক্ষা হতে চলেছে। পরীক্ষা কেন্দ্র থেকে লাইভ স্ট্রিমিং এর ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের তল্লাশির পরেই হলে ঢোকার বন্দোবস্ত। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে, সুদীপ্ত এবং বিবেক। সুদীপ্ত রয়েছেন আরজিকর থেকে এবং বিবেক রয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে। বিবেক, তোমার কাছে আসি। ন্যাশনাল মেডিকেল কলেজের ছবিটা ঠিক কি? কতটা কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে? পরীক্ষার্থীরাই বা কি বলছেন? তারা কি খুশি এই বন্দোবস্তে? দেখো, নিরাপত্তা ব্যবস্থা কার্যত বেনজির। কারণ এর আগে যেটা তুমি বললে, আরজিকর এবং জুনিয়র ডক্টরদের আন্দোলন এবং সেই আন্দোলনের আবহে একাধিক দাবি উঠেছিল। পরীক্ষার নেওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নিয়ে একাধিক অভিযোগ উঠেছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু এবার কার্যত একেবারে কড়া পদক্ষেপ করা হয়েছে। এবং আমরা যেটা এই মুহূর্তে জানতে পারছি যে রীতিমতো কড়া চেকিং করে কিন্তু পরীক্ষা হলে ঢোকানো হবে। কোনো জলের বোতল, সেটা যদি সি থ্রু অর্থাৎ এপাশ ওপাশ দেখা না যায়, তাহলে সেই জলের বোতল থেকে শুরু করে একাধিক জিনিসপত্র, এমনকি প্রয়োজনে জুতো চেকিং হবে, এমনটাই কিন্তু বলেছেন যারা এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বা চেকিংয়ের দায়িত্বে রয়েছেন। অপরদিকে বেসরকারি সংস্থা, তাদের থেকে কিন্তু রীতিমতো বাউন্সার এনে এই আমি যেখানে রয়েছি অর্থাৎ ন্যাশনাল মেডিকেল কলেজ, সেখানে কিন্তু চেকিং করা হচ্ছে। পুরুষ এবং মহিলা উভয় বাউন্সারই রয়েছেন। এবং অপরদিকে আমরা হসপিটাল সূত্রে যেটা জানতে পেরেছি যে মাইক্রোবায়োলজি বিল্ডিং, সেই মাইক্রোবায়োলজি বিল্ডিংয়ের 4 তলাতেই পরীক্ষা হচ্ছে। সেখানে হল রয়েছে, হলে সিসিটিভি ক্যামেরা যেরকম রয়েছে তেমনই কিন্তু রয়েছে লাইভ স্ট্রিমিংয়ের জন্য বিশেষ ক্যামেরা। এবং সেই লাইভ স্ট্রিমিংয়ের বিশেষ ক্যামেরার সোজাসুজি ফিড কিন্তু চলে যাবে একদিকে যেরকম স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় সেখানে, এবং অপরদিকে প্রিন্সিপাল রুমেও কিন্তু সেটা গিয়ে পৌঁছচ্ছে। ফলে দুদিক থেকে কড়া মনিটরিং থাকবে। এবং অপরদিকে হলে সিটের সংখ্যাও অন্যান্য বারের তুলনায় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। ফলে মধ্যবর্তী অংশে ফাঁক, ফলে একটা সিটের সঙ্গে অপর সিটের ডিস্টেন্স রয়েছে এবং পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রো করে দেওয়া হয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। অপরদিকে পরীক্ষা শেষ হবার পরেও কিন্তু কড়াকড়ি থাকছে। খাতা নিয়ে যাওয়ার যে ব্যবস্থা, সেক্ষেত্রে এই যে দুই নিরাপত্তা রক্ষী বেসরকারি জায়গা থেকে যারা এসেছেন, তারাই কিন্তু রীতিমতো গার্ড করে গাড়ি অবধি খাতা পৌঁছে দেবেন। তারপরে সেই খাতা কিন্তু গাড়িতে করে নির্দিষ্ট জায়গায় চলে যাবে। ফলে হসপিটালের অন্যান্য নিরাপত্তা রক্ষী বা হসপিটালের কোনো অন্যান্য নিরাপত্তা রক্ষীর দায়িত্বে কিন্তু এই খাতা ছাড়া হবে না, এমনটাই কিন্তু আমরা প্রাথমিকভাবে জানতে পারছি। অপরদিকে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একেবারে সিল করা। সঙ্গে থাকো। আমরা তো প্রথম থেকেই আমাদের জুনিয়র ডক্টর ফ্রন্টের থেকে এই দাবিটাই আমরা করে এসেছিলাম যে পরীক্ষা ব্যবস্থা যাতে যেন কোনো অব্যবস্থা না থাকে, মানে একটা ট্রান্সপারেন্টভাবে হয়। এই যদি করা হয় থাকে ভালোই হয়ে থাকে। সুদীপ্তর সঙ্গে একটু কথা বলবো। সুদীপ্ত রয়েছে এই মুহূর্তে আরজিকর হাসপাতালে। সুদীপ্ত, যে আরজিকর হাসপাতালে আন্দোলনের আঁতুর ঘর বলা যায়, যে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ খুনকে কেন্দ্র করে তোলপাড় হয়েছিল রাজ্য, এবং তারপরই এত কিছু পদক্ষেপ এবং সেই মতোই আন্দোলনকারী ডাক্তাররা যেটা চেয়েছিলেন সেই মতোই কড়া ব্যবস্থার মধ্য দিয়ে পরীক্ষা শুরু হতে চলেছে। আরজিকর হাসপাতালের ছবিটা ঠিক কি? একদমই মিমি, তুমি যেমনটা বললে যে আরজিকর হাসপাতালের আন্দোলনের আঁতুড়ঘর বলা চলে এবং আন্দোলনকারীদের যে 10 দফা দাবি, তার মধ্যে ছিল উল্লেখযোগ্য যে পরীক্ষার সময় নিরাপত্তার বিষয়টা দেখতে হবে। ঠিক একইভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনকারীদের বৈঠক হয় এবং তখনই একেবারে সিদ্ধান্ত হয়ে যায়, যদিও অনশনকারীরা যারা ছিলেন, অনশনকারীরা যারা ছিলেন 5ই অক্টোবর থেকে যারা বসেছিলেন, তাদের সঙ্গে যখন কথা হয়েছিল 19শে অক্টোবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে কথা বলেছিলেন, ঠিক তখনই কিন্তু নিরাপত্তার কথা বলা হয়েছিল। এবং এখন 11টা পেরিয়ে গিয়েছে ঘড়ির কাঁটা এবং এই মুহূর্তে কিন্তু পরীক্ষা কিন্তু শুরু হয়ে গিয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে একেবারে নিরাপত্তা যে ব্যবস্থা, অর্থাৎ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে নতুন গাইডলাইন দেওয়া হয়েছে, সেই নতুন গাইডলাইন মেনে কিন্তু নিরাপত্তার ব্যাপারটা রাখা হয়েছে। অর্থাৎ নিরাপত্তায় কিন্তু কড়া নিরাপত্তা করা হয়েছে। যেটা দেখা গেল যে যখন পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ঢুকছিলেন, তখন তাদের মেটাল ডিটেক্টর দিয়ে চেকিং করা হয়েছে এবং অন্যভাবে তাদের যে জলের বোতল, সেই জলের বোতল তারা ব্যবহার করতে পারবেন না। সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট জলের বোতল দেওয়া হবে একেবারে কলেজের পক্ষ থেকে, অর্থাৎ আরজিকর মেডিকেল কলেজের পক্ষ থেকে সেই বোতল দেওয়া হবে। এবং একইভাবে তারা কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করতে পারবেন না এবং অন্যদিকে তারা যে মেটালের কিছু অর্থাৎ বেল্টও ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ নিরাপত্তার দিক থেকে একেবারে কড়াকড়ি রাখা হয়েছে এবং সিসিটিভি ফুটেজ
3 দিনের মধ্যে পরীক্ষার সমস্ত সিসিটিভি ফুটেজ 3 দিনের মধ্যে পাঠিয়ে দিতে হবে বিশ্ব স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়কে। এবং অন্যদিকে যে পরীক্ষা চলছে, এই যে পুরো ব্যাপারটা, যখন পরীক্ষার্থীরা হলের মধ্যে ঢুকছেন, তারা যখন পরীক্ষা দিচ্ছেন এবং পরীক্ষার পরবর্তী সময়টাতেও এবং এই পুরো পরীক্ষার সময়টা জুড়ে পুরো সিসিটিভি ফুটেজ একেবারে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে পৌঁছে যাচ্ছে প্রিন্সিপালের ঘরেও, অর্থাৎ সেই লাইভ স্ট্রিমিং কিন্তু চলছে। একদম। যেমনটা গাইডলাইনে বলা হয়েছিল, নিরাপত্তার দিক থেকেও কিন্তু একই ব্যবস্থা রাখা হয়েছে। টানটান নিরাপত্তা বেনজির রাখা হয়েছে। নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পরীক্ষা কেন্দ্রগুলি, মেডিকেল কলেজগুলি, এবং তার মধ্য দিয়ে শুরু হয়েছে এমডিএমএস এর পরীক্ষা। সেরম চিন্তা কিছু নেই, লেখাপড়া তো করে চিরদিন, সেরম চিন্তা নেই। গাইডলাইনে বলা হয়েছে গাইডলাইন নিয়ে কোনো আমি ওরিডি নয়, কেন কি গাইডলাইন থাক আর না থাক, কোনোদিন যেহেতু 2 নম্বরের আশ্রয় নেয়নি, সুতরাং আমার কোনো লেখাপড়া করেছে। এই যে এতদিন পর্যন্ত সিসিটিভি ফুটেজের ব্যবস্থা ছিল না, এখন ভালো, ব্যবস্থা করা হয়েছে, খুব ভালো, খুব ভালো। নতুন গাইডলাইনে পরীক্ষা হ্যাঁ বলবেন? খুবই ভালো। এই ব্যবস্থা অনেকদিন আগেই হওয়া উচিত ছিল। এই ব্যবস্থার ক্ষেত্রে কি কি সুবিধা হতে পারে? স্বচ্ছ পরীক্ষা, মানে যারা অ্যাকচুয়াল ক্যান্ডিডেট, যারা মানে জিনিয়াস, তারা তাদের এটা পাবে সম্মানটা। আজ রাজ্যে 6 বিধায়কের শপথ গ্রহণ। দুপুরে নবনির্বাচিত 6 বিধায়কের শপথ। বিধানসভায় শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল। 6 নবনির্বাচিত বিধায়কের আজ শপথ গ্রহণ। রাজ্যপাল বিধানসভায় এই 6 বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। অন্যদিকে আসন বন্টন ইস্যুতে সংসদ অচলের আশঙ্কা থেকেই যাচ্ছে। লোকসভায় আলাদা করা হয়েছে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। তৃণমূল সাংসদদের থেকে আলাদা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন। লোকসভায় আসন বন্টন ইস্যুতে তাই প্রতিবাদে তৃণমূল কংগ্রেস। মৈত্রেয়ী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, কি কারণে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন আলাদা করা হলো? তৃণমূল কংগ্রেস আজ কি করতে পারে? দেখো, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যেটা জানানো হয়েছে, তাদের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার আসন অন্যত্র সরানো হয়েছে এবং যেখানে তার দলের অন্যান্য সাংসদরা বসছেন সেই জায়গা থেকে তার আসন বদল করে দেওয়া হয়েছে। এবং এই ইস্যুতেই ইতিমধ্যেই স্পিকারের কাছে চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস এবং তারা যথেষ্ট ক্ষুব্ধ। তার কারণ, সাধারণভাবে লোকসভার যিনি দলনেতা হন তিনি তার অন্যান্য সাংসদদের সঙ্গে একই সঙ্গে বসেন, কিন্তু দেখা যায়, এবং সেটাই প্রাথমিকভাবে তেমনটাই তালিকাও দেওয়া হয়েছিল তৃণমূলের জন্য, কিন্তু চূড়ান্ত যখন হয়, শুক্রবার রাতে সংসদের তরফ থেকে জানানো হয় যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আসন বদল করা হয়েছে এবং তাকে বসানো হচ্ছে অখিলেশ যাদবের সঙ্গে। এবং অখিলেশ যাদব এবং তাদের পেছনে রয়েছেন সমাজবাদী পার্টির অন্যান্য সাংসদরা। অন্যদিকে যেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদরা এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য সাংসদরা বসবেন, তাদের সামনে বসানো হচ্ছে একেবারে বিপক্ষে থাকা চিরাগ পাসওয়ান এবং জিতেন রাম মাঝিকে। এটা জানার পরেই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে এই আসন বন্টন তারা মেনে নেবেন না। ফলে আজকে এই ইস্যুতে উত্তাল হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। যদিও ইতিমধ্যেই লোকসভা কিন্তু অ্যাডজার্ন হয়ে গিয়েছে এবং সেখানে আজকে যখন অধিবেশন শুরু হয়, সেখানে ফের বিরোধীরা আদানি ইস্যুতে কংগ্রেসের তরফ থেকে তারা সোচ্চার হন এবং সেই ইস্যুতেই আপাতত 12টা পর্যন্ত মুলতবি করা হয়েছে লোকসভার অধিবেশন। ধন্যবাদ মৈত্রেয়ী। আমার কাছে চিঠি আসে জুন মাসে, আমি জুলাই মাসের 23 তারিখে চিঠির উত্তর দিয়েছিলাম যে কোন বরাদ্দকৃত আসনে কে কোথায় বসবেন। মেল আসে, অদ্ভুত একটা বসার পরিকল্পনা, যেখানে আমার পাশে অখিলেশ যাদবকে আসন দিয়েছে। তার পেছনের সারিতে যখন তাকাচ্ছি, তখন একজনও তৃণমূলের সাংসদের নাম আমি দেখতে পেলাম না। আমি যদি আমার পিছনে আমার মুখ্য সচেতককে না পাই, আমি যদি আমার অন্যান্য সাংসদদেরকে না পাই, তাহলে আমি তাদেরকে সেখানে নির্দেশ দিয়ে লোকসভা চলাকালীন হাউস চালাবো কি করে? কখনো এমন হয়নি যে নেতা এক জায়গায় বসছে আর তার সাংসদরা অন্য ব্লকে গিয়ে বসছে। এটা ঠিক হয়নি, ভুল সিদ্ধান্ত, এটাকে পরিবর্তন করতে হবে।